দেশের ইতিহাসে যে কয়টি কলঙ্কজনক ঘটনা ঘটেছে তার মধ্যে 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা অন্যতম। এই হামলার জন্য আওয়ামী লীগ সর্বদা দায়ী করে বিএনপি সরকারকে, কিন্তু এই হামলার বিশদে গেলে কেঞ্চো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ার মতো অবস্থা দাঁড়িয়েছে। ঘটনার স্থান রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ। সময়টা 2004 সালের 21 আগস্ট বিকাল 5:40। সভা করার এই জায়গা কি পূর্ব নির্ধারিত ছিল? না, জনসভার জন্য নির্ধারিত স্থানটি ছিল মুক্তাঙ্গন, যেখানে পুলিশের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু 2 ঘন্টা আগে হঠাৎ আওয়ামী লীগ সভাস্থল পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউতে তাদের পার্টি অফিসের সামনে নিয়ে যায়। এত অল্প সময়ে আওয়ামী লীগ কেন স্থান পরিবর্তন করেছিল সে কারণ এখনো জানা যায়নি। যেভাবে গ্রেনেড হামলা হয়েছে তেমনটি করতে হলে অনেক প্রস্তুতি লাগে। রেকি করতে হয় কে কোন দিক দিয়ে ঢুকবে, কিভাবে হামলা করবে, কোথা দিয়ে কে পালাবে। স্বীকারোক্তিতে মূল আসামি মুফতি হান্নান জানায় 2 দিন আগেই সে জানতে পারে সভার জায়গা পরিবর্তন হবে। তাহলে কে তাকে এই গোপন খবর দিয়েছিল? তাদের ধরতে কেন নিজেদের আমলে উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার, সেই প্রশ্ন ওঠে। যে গ্রেনেডগুলো ছোড়া হয়েছিল সেগুলোর উৎস সম্পর্কে আসামের একটি পত্রিকার রিপোর্টে বলা হয় ওগুলো ভারত থেকে এসেছিল, অথচ পুলিশের তদন্ত রিপোর্টে গ্রেনেড সরবরাহ নিয়ে 3 ধরনের বক্তব্য পাওয়া যায়। 1. মুজাফফর শাহের দেয়া গ্রেনেডে হামলা হয়। 6 ডিসেম্বর 2009 ইউসুফ ভাটের জবানবন্দি। 2. গ্রেনেড দিয়েছিল মৌলানা তাজউদ্দিন। 11 জুন 2008 সিআইডি রিপোর্টে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। 3. লুৎফুজ্জামান বাবর গ্রেনেড হস্তান্তর করেন। 7 এপ্রিল 2011 151 দিন রিমান্ড শেষে মুফতি হান্নানের জবানবন্দি। গ্রেনেড হামলার সময় শেখ হাসিনা বক্তৃতা করছিলেন, কিন্তু তখন তার রাজনৈতিক সচিব সাবের চৌধুরী অবস্থান করছিলেন 0 পয়েন্টে। কেন তিনি এত দূরে? হামলার পর সে সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বুলেট প্রুফ গাড়িতে সুধা সদনে যান এবং গাড়িটিকে অক্ষত অবস্থাতেই দেখা যায় পীর ইয়ামানি মার্কেট ও 0 পয়েন্ট পর্যন্ত। কিন্তু পরে সাবের হোসেন চৌধুরী বিদেশি কূটনীতিকদের দেখান হাসিনার গাড়িতে গুলির চিহ্ন। তিনি জানান শেখ হাসিনা যখন গাড়িতে উঠছিলেন এবং গাড়ি চলতে শুরু করে তখন তাকে আশেপাশের কোনো বিল্ডিং হতে গুলি করা হয়। পরবর্তীতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা গাড়িটি বিশদভাবে পরীক্ষা করতে চাইলে সাবের হোসেন এবং আওয়ামী লীগ গাড়িটি দেখাতে অস্বীকার করে। দাবি করা হয় গাড়িটা তারা ধ্বংস করে ফেলেছে। প্রশ্ন উঠতেই পারে কেন আলামত নষ্ট করা হলো। প্রসঙ্গ জজ মিয়া। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত চলাকালে 2005 সালের 9 জুন জজ মিয়া নামে এক ব্যক্তিকে তদন্তকারী পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের সপ্তাহ 2 পর 2005 সালের 25শে জুন জজ মিয়া 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিজেকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। স্বাভাবিকভাবেই সবাই ধরে নেয় বিএনপি জজ মিয়া নাটক সাজিয়েছে। যদি সেটাই হতো তাহলে কি এর 3 মাসের মধ্যে মুফতি হান্নানকে গ্রেফতার করা হতো? কেন বিএনপি জজ মিয়া নাটক চালিয়ে গেল না? উত্তর হলো এটি আদতে বিএনপির সাজানো নাটক ছিল না, এটি সাজিয়েছে অন্য পক্ষ। সেটি বুঝতে পেরেই পুলিশের চার্জশিটেও জজ মিয়ার নাম উল্লেখ করা হয়নি। আওয়ামী লীগ এবং সমমনা দলগুলো জজ মিয়া গ্রেফতার প্রসঙ্গটি বারবার তুলে ধরে। সেই জজ মিয়ার জবানবন্দিতে কিন্তু মুফতি হান্নানের নাম উল্লেখ ছিল না। তারপরও 2005 সালের 1 অক্টোবর মুফতি হান্নানকে গ্রেফতার করে পুলিশ। এতেই প্রমাণিত হয় জজ মিয়ার গ্রেফতার ও জবানবন্দির কারণে 21শে আগস্ট হামলা মামলার তদন্ত থেমে যায়নি। বিএনপি পরবর্তী সরকার 2008 সালের 9 জুন 21শে আগস্ট হামলা মামলার প্রথম চার্জশিট দাখিল করে। মুফতি হান্নানকে 1 নম্বর আসামি করে মোট 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। চার্জশিটে একজন মাত্র রাজনৈতিক ব্যক্তির নাম ছিল, তিনি বিএনপি সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। এই মামলায় জঙ্গি হিসেবে যাদের নাম এসেছিল তাদের অন্যতম একজন মাওলানা তাজউদ্দিন, আর মাওলানা তাজউদ্দিন হলেন বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই। অনেকেই বিশ্বাস করেন শুধুমাত্র তাজউদ্দিনের ভাই হওয়ার কারণে আব্দুস সালাম পিন্টুকে 21শে আগস্ট হামলা মামলায় জড়ানো হয়েছে।
আর এই সম্পর্কের কারণে যদি আব্দুস সালাম পিন্টুকে জড়ানো হয়, তাহলে দেশের সকল জঙ্গি হামলার সঙ্গে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজমও জড়িত। কারণ জেএমবি প্রধান শায়েখ আব্দুর রহমান ছিলেন মির্জা আজমের আপন ভগ্নিপতি। 2009 সালে মাঝপথে 21 আগস্ট মামলার বিচার কার্যক্রম বন্ধ করে দেয় আওয়ামী লীগ। পুলিশের চাকুরি থেকে অবসরে গিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়া আব্দুল কাহার আকন্দকে আবারও পুলিশ বাহিনীতে ফিরিয়ে আনা হয়, তুলে দেওয়া হয় 21 আগস্ট হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্ব। আব্দুল কাহার আকন্দ এই মামলায় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও জড়িয়ে দেন। এ নিয়ে মুফতি হান্নানের একটি জবানবন্দি হাজির করেন তিনি। তবে রিমান্ড থেকে মুক্ত হওয়ার পর মুফতি হান্নান জানান, তিনি কখনোই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলেননি, দেখা করেননি। 2011 সালের 17 সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতকে মুফতি হান্নান লিখিতভাবে জানান, অমানসিক নির্যাতনের মাধ্যমে 21 আগস্ট হামলা মামলায় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান জড়িত মর্মে আব্দুল কাহার আকন্দ তার কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি আদায় করেছে। 2021 সালের 20 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে সেই হামলা নিয়ে একটি আলোচনা সভায় সাবেক ঢাকা সিটি মেয়র সাইদ খোকন একটি চাঞ্চল্যকর তথ্য দেন। ঘটনার দুদিন আগে আমার প্রয়াত পিতা, আপনাদের প্রিয় নেতা, তার নির্দেশে রাত তখন 10টা পেরিয়ে গেছে, আমি সুধা সদনে উপস্থিত হই। নেত্রীর সঙ্গে আমার দেখা হলো, বসতে বললেন, বসলাম। বললো, এত রাত্রে কি খবর? বললাম, একটা সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সূত্র মতে হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। প্রশ্ন হচ্ছে, মরহুম মেয়র মোহাম্মদ হানিফ কিভাবে 2 দিন আগে 21 আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার কথা জানতে পেরেছিলেন? ধরা যাক, হামলার আশঙ্কা থেকেই সবার স্থান মাত্র 2 ঘন্টা আগে পরিবর্তন করেছিলেন শেখ হাসিনা। মুক্তাঙ্গন থেকে চলে আসেন বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে। কিন্তু প্রশ্ন থেকে যায় বেশ কিছু। 2 দিন আগে জানতে পেরেও বিষয়টি কেন আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি তখন? মুফতি হান্নান জবানবন্দিতে বলেছেন, তারা আগেই জানতেন বঙ্গবন্ধু এভিনিউতে হবে সভা। 2018 সালের 21 আগস্ট যারা যেভাবে পরিকল্পনা ও হামলা করেছিল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো। বিস্তারিত রিপোর্টের একটি লাইন হলো, হামলার আগের দিন 20 আগস্ট কাজল ও আবু জান্দাল বঙ্গবন্ধু এভিনিউ গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আসেন। তাহলে কে জঙ্গিদেরকে ভেন্যু পরিবর্তনের তথ্য জানিয়েছে? আওয়ামী লীগের সমাবেশের ভেন্যু পরিবর্তনের রহস্য বের করা গেলে 21 আগস্টের ঘটনার অনেক কিছুই উন্মোচিত হবে। বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে আওয়ামী লীগের বিকল্প নেই। দেশে বিদেশে এমন একটি ধারণা দিতে আওয়ামী লীগ মরিয়া হয়ে ওঠে। 1996 সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশে জঙ্গি রয়েছে মর্মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ইংরেজিতে বই লিখে বিভিন্ন দেশে প্রচার করা হয়। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশে জঙ্গি নেই এটি প্রমাণ করার জন্য নানা উদ্যোগ নিয়েছে, সেখানে একমাত্র আওয়ামী লীগ যারা ক্ষমতায় থেকে বই লিখে বিভিন্ন দেশের দূতাবাসে বই বিলিয়ে প্রমাণ করতে চেয়েছে যে বাংলাদেশে জঙ্গি রয়েছে। মুফতি হান্নানের বাড়ি গোপালগঞ্জে শেখ হাসিনার নিজ উপজেলা টুঙ্গিপাড়ায়। শেখ হাসিনা সরকারের শাসনামলে 96 থেকে 2001 সাল পর্যন্ত দেশে প্রায় প্রতিটি জঙ্গি হামলার সঙ্গে মুফতি হান্নানের সম্পৃক্ততা ছিল। এই মুফতি হান্নানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজমের আপন ভগ্নিপতি শায়েখ আব্দুর রহমানের গভীর সখ্যতা ছিল। শেখ হাসিনা জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি করলেও মুফতি হান্নানকে গ্রেফতার করেনি, শায়েখ আব্দুর রহমানকে চিহ্নিত করেনি। বরং মুফতি হান্নান, শায়েখ আব্দুর রহমান সহ অধিকাংশ জঙ্গি গ্রেফতার হয় বিএনপির শাসনামলে।